আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের আইসিটি ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আইসিটি সাবজেক্টটা পড়তে আমাদের কেমন লাগছে? নিশ্চয়ই অনেক ভালো লাগছে, তাই না? আইসিটি নিয়ে অনেক কথা হবে, গল্প হবে আজকের ক্লাসে। এর আগেও আমরা যেভাবে ক্লাসগুলো করেছি অনেক আনন্দের সাথে, আশা করছি তোমাদের আজকের ক্লাসটাও এভাবেই তোমরা আনন্দের সাথে করবে। তো বরাবরের মতোই আমি তোমাদের নাইমুল কবির স্যার আছি তোমাদের সাথে। তোমরা জানো যে এই মুহূর্তে তোমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি যেটা সেটার প্রথম অধ্যায়ে আছো। হ্যাঁ, প্রথম অধ্যায়ে পঞ্চম পাঠ আমরা আজকে এটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো পঞ্চম পাঠ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে আইসিটির ব্যবহার। তো বিভিন্ন ক্ষেত্রগুলো আসলে কি কি? বিভিন্ন ক্ষেত্রগুলোর ভিতরে আছে চিকিৎসা ক্ষেত্র, হ্যাঁ, শিক্ষা ক্ষেত্র, বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, পরিবেশ ও আবহাওয়া। তো এই সকল ক্ষেত্রে আইসিটির কি কি ব্যবহার আছে তা আজকের ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে আইসিটি সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানতে যাচ্ছি, বুঝতে যাচ্ছি এবং অনেক আনন্দের সাথেই সেই বিষয়গুলো আমরা শিখতে যাচ্ছি, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাস শুরু করার পূর্বে যে কাজটি করে থাকি সর্বদা, তোমাদের নিশ্চয়ই মনে আছে। কি করি বলো তো? ক্লাস শুরু করার প্রথমেই আমরা কিন্তু আমাদের শ্রেণীকক্ষের যে মূল্যবোধগুলো আছে সেই মূল্যবোধগুলো চর্চা করে থাকি। তো আজকেও এই কাজটি করব। আমাদের যে মূল্যবোধগুলো আছে আইসিটি ক্লাসের জন্য, সেই শ্রেণীকক্ষের মূল্যবোধ সেগুলো আমরা চর্চা করব। আমরা জানি যে আমরা আমাদের ক্লাসের জন্য মোট 5টি মূল্যবোধ চর্চা করি বা আমরা নির্ধারণ করেছি 5টি মূল্যবোধ। তো তোমরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে সেই মূল্যবোধগুলো চর্চা করবে বলে আমি বিশ্বাস করি এবং তোমরা সেই জিনিসগুলো তোমরা নিজেদের জীবনে এই মূল্যবোধগুলো তোমরা প্রয়োগ করবে বলেও আমি বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থী, এসো আমরা শুরুতেই আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ কি কি আছে সেই 5টি আমরা একটু দেখি এবং সেই অনুযায়ী আমরা একটু নিজেদের মধ্যে এই মূল্যবোধের চর্চাগুলো করার চেষ্টা করি। আমাদের প্রথম যে মূল্যবোধটি আছে সেটি হচ্ছে প্রতিটি কাজে আমরা যখন অংশগ্রহণ করব তখন আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দ্বিতীয়টি হচ্ছে দলীয় কাজ বা দলগত কাজ বা জোড়াই কাজ করার সময় আমরা একে অন্যকে সাহায্য করব বা সাহায্য করার যে মানসিকতা, সেই মানসিকতাটা অবশ্যই আমাদের থাকতে হবে। 3 নম্বর মূল্যবোধটা হচ্ছে এমন কোনো মন্তব্য বা এমন কোনো কাজ আমরা করব না ক্লাসের মধ্যে যাতে করে আমার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয় বা কষ্ট পায়। সেটা হতে পারে আমাদের শ্রেণীতে যারা আছে আমাদের বন্ধুরা, সেই বন্ধুরাও আমার কাছ থেকে যেন কষ্ট না পায়। আমাদের সম্মানিত ফ্যাসিলিটেটর যিনি আছেন, তোমার মন্তব্যে উনিও যেন কোনো কষ্ট না পান, সেই ব্যাপারেও তোমাদের একটু দৃষ্টি রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে আমরা কখনো জানার চেষ্টা করব না। যে তোমার কোনো বন্ধু যদি কোনো ব্যাপারে অস্বস্তি বোধ করে, আমরা চেষ্টা করব না বা শোনার চেষ্টা করব না যে কেন সে কোন কারণে অস্বস্তি বোধ করছে। এটা নিশ্চয়ই আমাদের জানা আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আছে সেটা কি, যে আমরা একে অন্যের ভালো কাজের প্রশংসা করব এবং তাকে যত বেশি সম্ভব মোটিভেশন দেওয়ার চেষ্টা করব, প্রেরণা দেওয়ার চেষ্টা করব যে তুমি অনেক ভালো করেছো বা আরও ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা আছে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভালো কাজের অবশ্যই প্রশংসা করব। তো আমি তোমাদের এই 5টি মূল্যবোধ সবসময় তোমাদের পড়াই, সবসময় তোমাদের শেখানোর চেষ্টা করি। এটার মূল কারণ হচ্ছে আমরা শুধু পড়াশোনা করেই যে মানুষ হব বিষয়টি তা নয়। আমাদের কিন্তু মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের ভেতরে কিছু নৈতিকতা, কিছু মূল্যবোধ, এই জিনিসগুলো কিন্তু থাকতে হয়। তো এই নৈতিকতা মূল্যবোধগুলো চর্চা করার জন্যই কিন্তু এটা অন্যতম একটি মূল্যবোধ চর্চার স্থান, যে আমাদের ক্লাসরুম। তো ক্লাসরুম থেকেই আমরা আমাদের এই বয়সে মূল্যবোধগুলো শিখি। হ্যাঁ, তো সেই মূল্যবোধগুলো এই যে আমরা 5টা শিখছি আমাদের যে আইসিটি ক্লাসে, আমরা আমাদের জীবনে সেই জিনিসগুলো অবশ্যই এইটা আমাদের দর্পণ হবে, ঠিক আছে? যাই হোক, আজকের ক্লাসে আমাদের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন চলো দেখে নেওয়া যাক। আমাদের আইসিটি বই এবং খাতার প্রয়োজন হবে, আমাদের পেন্সিলের প্রয়োজন হবে, আমাদের ইরেজারের প্রয়োজন হবে, পেন্সিল কাটার এবং রঙিন কলম, এই জিনিসগুলোর প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক আজকের যেই আলোচনা, মূল আলোচনা। সেই আলোচনায় আমি তোমাদের সাথে একসাথে নিয়ে ঝাঁপ দিব। তবে তার পূর্বে আমরা যেই কাজটি করে থাকি যে আমাদের শ্রেণীকক্ষের আগের দিনের রিক্যাপ, হ্যাঁ,
যে আগের দিন আমরা কি কি পড়েছি। আমরা সবার প্রথমে কি করেছি, যেই কাজটা আমরা সব সময় করে থাকি, যে কি আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ সেটা চর্চা করি, সেই এক্স্যাক্টলি সেম কাজটা করেছিলাম, যে আমরা গতদিন শ্রেণীকক্ষের মূল্যবোধটা সবার আগে চর্চা করে নিয়েছিলাম। আগামী প্রজন্মের আইসিটির ব্যবহার সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা লাভ করেছিলাম, বাস্তব একটা ধারণা কিন্তু লাভ করেছিলাম, যে মোটামুটি আগামী প্রজন্মে কোন ধরনের আইসিটির ব্যবহার আমরা দেখতে যাচ্ছি, বা আমাদের জন্য আইসিটি কি কি ধরনের সারপ্রাইজ রেখে দিয়েছে, সেগুলো কিন্তু আমরা গত সেশনে দেখেছি, তাই না? তো কম্পিউটারের নানাবিধ ব্যবহার সম্পর্কে কিন্তু আমরা গত সেশনেই দেখেছি, যে কম্পিউটারের বিভিন্ন বিভিন্ন ব্যবহার আছে। তো কি কি ধরনের ব্যবহার হতে পারে নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই না? তো এরপরে কি করেছিলাম, একক কাজ করেছিলাম। এরপরে সবার শেষে আমাদের শ্রেণীর বা আমাদের যেই ক্লাসে সম্পূর্ণ সময়ে কি কি শিখলাম কি না শিখলাম সেটার ব্যাপারে ভিত্তি করে নিজের সাথে নিজেই পর্যালোচনা করেছিলাম, যেটাকে আমরা বলি আত্মপর্যালোচনা। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, গত পাঠে আমরা দুটি ভিন্ন ক্ষেত্র ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির বিভিন্ন ব্যবহার সম্পর্কে জেনেছি, এবং বেশ কিছু উদাহরণও আমরা দেখেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমরা এমন দুটি উদাহরণ দেখেছি যেগুলো আমরা সবাই জেনে হোক না জেনে হোক কোনো না কোনোভাবে আমরা কিন্তু আমাদের জীবনে ব্যবহার করছি বা করেছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই দুটি উদাহরণ কি তোমাদের কি মনে আছে? মনে আছে কি? আশা করি তোমাদের প্রত্যেকেরই মনে আছে। অনেকেই হয়তো বলতে পেরেছো যে একটি ছিল ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে যোগাযোগ, এবং অন্যটি ছিল বিনোদনের ক্ষেত্রে আইসিটির ব্যবহার। তাহলে আইসিটির ব্যবহার সম্পর্কে গত মানে যে ক্লাস, সেই ক্লাসে আমরা কি কি শিখেছি? আমরা দেখেছিলাম ব্যক্তিগতভাবে বা সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে আইসিটির ব্যবহারটা কেমন হতে পারে সেটা জেনেছিলাম, এবং বিনোদনের মাধ্যম হিসাবে আইসিটির ব্যবহারটা কেমন হতে পারে সেটা সম্পর্কেও কিন্তু আমরা জেনেছিলাম। তো আজকের পাঠে আমরা কি পড়তে যাচ্ছি সেই জিনিসটা আমরা আবার একটু দেখে নেই। আজকের পাঠে আমরা আরো নতুন কিছু ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। তোমরা অলরেডি দেখেছো, যখন আমি তোমাদের ক্লাস শুরু করেছি তখনই কিন্তু আমি তোমাদের বেশ কিছু হিন্ট দিয়ে দিয়েছিলাম যে কি কি ক্ষেত্রে আইসিটির ব্যবহার সম্পর্কে আমরা জানতে যাচ্ছি আজকের পাঠে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরো কিছু নতুন নতুন ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা জানতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে অপেক্ষায় আছো যে আমরা আইসিটির আরও কি কি ব্যবহার আছে সেই সম্পর্কে আমরা শিখবো, জানবো, বা আজকের ক্লাসে সেগুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। তো তোমাদের এই অপেক্ষাকে, তোমাদের এই যে মানে এই উদ্যমকে আমি অনেক বেশি সাধুবাদ জানাই। সাধুবাদ জানিয়েই আজকের সেশনে আমি কি করছি, আইসিটির নানাবিধ যে ব্যবহার আছে সেই ব্যবহারের যদিও আমরা গত সেশনে বেশ কিছু ব্যবহার সম্পর্কে দেখেছি বা শিখেছি, আরও বেশ কিছু ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে যে ডেলিভারি পাচ্ছ বা যে লেকচারটা তোমরা শুনছো, সেটা কিন্তু কিসের উপর ভিত্তি করে তোমরা শুনছো বলো তো? এই মুহূর্তে তোমরা কিন্তু আইসিটির ব্যবহারের ফলেই কিন্তু আমার এই লেকচারগুলো তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। দেখো, এই মুহূর্তে আমি ঢাকায় দাঁড়িয়ে তোমাদের লেকচার দিচ্ছি, তোমরা কিন্তু যে যার অঞ্চলে এটা শুনতে পাচ্ছ। কিসের মাধ্যমে শুনতে পাচ্ছ? এই যে আমার সামনে একটা ক্যামেরা আমাকে ভিডিও করছে, আমার সামনে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপটা পরিচালনা করছি, সেই ল্যাপটপটা আবার কানেক্ট করা আছে এই যে স্মার্ট বোর্ডে, সেই স্মার্ট বোর্ড আবার কি করছে, তোমাদের কিন্তু আমি কি কি এখানে পরিচালনা করছি সেই জিনিসটা তোমাদের প্রোভাইড করছে, তাই না? সেটা কিন্তু তোমাদের সামনে আবার তুলে ধরছে। এই দেখো ডিজিটাল একটা পেন, এইখানে আমি এটা কি করছি, লিখছি। আবার এই যে ডিজিটাল একটা ইরেজার, এটা দিয়ে আমি মুছে ফেলছি, তাই না? সব কিছুতেই আমাদের আইসিটির ব্যবহার আমরা কিন্তু একটু যদি চোখটাকে বন্ধ করি, আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের আসলে আইসিটি ছাড়া আমাদের জীবনটা আসলে কিন্তু এই মুহূর্তে অচল, তাই না? আচ্ছা, ঠিক আছে, দেখা যাক যে আইসিটির আরও কি কি ধরনের ব্যবহার আছে। তো আমি এই যে তোমাদের একটা হিন্ট দিলাম মাত্র, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। বলো তো, আইসিটির এর পরবর্তী ব্যবহার কোনটা হতে পারে বা কোনটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি? অনেকেই হয়তো ধরতে পেরেছো, যেহেতু আমি বলছি যে আমি তোমাদের পড়াচ্ছি বা তোমরা পড়ছো, আমি নির্দিষ্ট একটা স্থানে দাঁড়িয়ে রেকর্ড করছি, তোমরা সেই জিনিসগুলো দেখতে পারছো। কি ক্ষেত্রে বলো তো?
শিক্ষাক্ষেত্রে, অনেকেই ধরতে পেরেছো, ভেরি গুড। চলো শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করি, যে শিক্ষাক্ষেত্রে আইসিটি কিভাবে আমাদের সাহায্য করছে। প্রিয় শিক্ষার্থী, একজন শিক্ষার্থীর কাছে সব থেকে আনন্দের ধ্বনি কি, সেটা কি তোমরা বলতে পারো? ধ্বনি, সাউন্ড, সব থেকে পছন্দের সাউন্ড তোমার কাছে কি? অনেকের অনেক ধরনের সাউন্ড পছন্দ, তাই না? কিন্তু এর ভেতরে সব থেকে আনন্দের সাউন্ড হচ্ছে স্কুলের ঘন্টা, স্কুলের ছুটির ঘন্টা। তোমরা যখন অনেকে বসে আছো স্কুলে একসাথে, স্কুলে বসে বসে কি করছো? ক্লাস করছো। যখন ছুটির ঘন্টাটা দিল, সবার ভিতরে কিন্তু একটা আনন্দ উদ্দীপনা সৃষ্টি হয়। কেন? ছুটি হবে, বাড়ি যাব, খেলাধুলা করব ইত্যাদি। এই যে আমাদের ভেতরে এই উদ্যমটা সবসময় সৃষ্টি হচ্ছে। কেন সৃষ্টি হচ্ছে? আমাদের অবশ্যই এই ছুটির ঘন্টার সাথে এত বেশি আমরা পরিচিত হয়ে গিয়েছি, বা এই ছুটির ঘন্টাকে কিন্তু আমরা ভালোবেসে ফেলেছি, যার জন্য ছুটির ঘন্টাটা যখন আমাদের কানে আসে, আমাদের ভেতরে কিন্তু এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়ে যায়, যে আমরা নিশ্চয়ই এখন বাসায় যেতে পারবো, খেলতে পারবো, তাই না? আমরা মনে হয় যে এতক্ষণ একটু আবদ্ধ অবস্থায় ছিলাম, এখন আমরা মুক্ত হয়ে গিয়েছি, এইরকম ধারণা আমাদের ভিতরে হয়। তাহলে ছুটির ঘন্টা, স্কুল পড়ুয়া যারা তোমরা আছো, তোমাদের কাছে কিন্তু এই ছুটির ঘন্টাটা খুবই আনন্দের একটা শব্দ, তাই না? যা হোক, বা একটা ধ্বনি। স্কুলে ছুটির ঘন্টা বাজলে পৃথিবীর সকল স্কুলের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। শুধু তোমরা যে আনন্দ করো বিষয়টা তা না, ছুটির ঘন্টার সাথে কিন্তু পৃথিবীতে যত স্কুল কলেজ আছে, প্রত্যেকটা স্থানে ছুটির ঘন্টা যখন বাজে, সবাই কিন্তু আনন্দ প্রকাশ করে। ঠিক আছে? যারা শিক্ষা নিয়ে চিন্তা করে এবং শিক্ষা নিয়ে ভাবনা করে, তারাও এই বিষয়টা সম্পর্কে জানেন যে আসলে ছুটির ঘন্টাটা শিক্ষার্থীদের কাছে কতটা আনন্দের, কতটা আবেগের। তাই সবসময় চেষ্টা করেন কিভাবে একজন শিক্ষার্থীর জীবনটাকে একটু হলেও বেশি আনন্দময় করা যায়। প্রিয় শিক্ষার্থী, যখন থেকে লেখাপড়ার ক্ষেত্রে আইসিটির ব্যবহার শুরু হয়েছে, তখন থেকেই হঠাৎ করে সেই কাজটি সহজ হতে শুরু করেছে। যে এই যে শিক্ষাকে আরো বেশি আনন্দময় করে তোলা, শিক্ষাকে আরো বেশি মানে ইন্টারঅ্যাক্টিভ করে তোলা, শিক্ষাকে তোমাদের কাছে এমনভাবে প্রেজেন্ট করা যেটাতে তোমরা আরো বেশি এইটার প্রতি মানে আসক্ত হয়ে পড়ো, বা এটাকে তোমরা আরো বেশি পড়াশোনাই করতে চাও। এই যে বিষয়গুলো আছে, আনন্দের সাথে শিক্ষাদান করা, এই ব্যাপারটা কিন্তু আইসিটি যখন আমাদের হাতের মধ্যে এসেছে, তখন আরো বেশি এটা আমাদের জন্য সম্ভব হয়ে উঠেছে। ঠিক আছে? এখন শুধু শিক্ষকের লেকচার শোনার মধ্যেই আমাদের এই শ্রেণী কার্যক্রম সীমাবদ্ধ নয়। এরকম কিন্তু এখন আর নাই যে একজন শিক্ষক আসছেন, সে তোমার সামনে দাঁড়াচ্ছেন, উনি দাঁড়িয়ে তোমাদের সামনে কোনো একটা লেকচার দিয়ে যাচ্ছেন, তোমরা হয়তো বই থেকে কিছু পড়ছো, শিখছো, ওনার কাছ থেকে কিছু শুনতে পারছো, এর মধ্যেই সীমাবদ্ধ। এটা কিন্তু এখন আর নেই। এখন কি হচ্ছে, এই যে তোমরাই তো দেখতে পারছো যে আমি তোমাদের সামনে লেকচার দিচ্ছি, তোমাদের সামনে কিন্তু এখন একটা বোর্ড আছে। এর আগের ক্লাসে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে প্রয়োজন ভেদে আমি কি করেছি, তোমাদের একটা ভিডিও দেখিয়েছি। আমি এভাবে বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন ছবি দেখে কিন্তু তোমাদের কাছ থেকে বা তোমাদের বিভিন্ন জিনিস আমি বুঝিয়ে তুলতে পারি। তো এই যে ব্যাপারটা আছে, এটা কিন্তু সম্ভব হয়েছে আইসিটির কারণেই। ঠিক আছে? না আছে বর্তমানে মাথা গুজে গুজে কোনো কিছু মুখস্থ করার ঝামেলা, বরং এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়, বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায়, এমনকি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারেও পরীক্ষা দেওয়া যায়। এমনও কিন্তু সিস্টেম আছে যে এমন মানে তোমাদের কাছে হয়তো ট্যাবলেট ডিভাইস আছে, বা তোমাদের কাছে এরকম স্মার্টফোন আছে, যে আমি তোমাদের প্রশ্ন সাবমিট করে দিলাম, এইখান থেকে কম্পিউটারে আমি তোমাদের উদ্দেশ্যে কি করলাম, কিছু প্রশ্ন আমি হয়তো এমসিকিউ তোমাদের বানিয়ে দিলাম, গুগল ফর্মে বানিয়ে দিলাম। তোমরা কি করলে, ওখান থেকে কোনটা সঠিক কোনটা ভুল সেটা তোমরা টিক দিয়ে দিলে, ওইটাই কিন্তু আমি তোমাদের এখানে মানে অ্যাসেসমেন্ট করে ফেলতে পারবো। এটা কি কেন সম্ভব হয়েছে এত সহজে? আমি এই ঢাকায় বসে, তোমরা কে কোথায় আছো বাংলাদেশে ছড়িয়ে, সেইখান থেকে কি করছি, তোমাদের কিন্তু আমি প্রশ্ন সাবমিট করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে তোমাদের ডিভাইসে পরীক্ষা দিচ্ছ, আবার আমি কি করছি, এইখান থেকে যাচাই করে দিচ্ছি যে এটা কি সঠিক না এটা ভুল হয়েছে। তো এই যে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির ডিভাইসগুলো ব্যবহার করার কারণেই কিন্তু হয়েছে, তাই না? ইয়েস, ভেরি গুড। এখনো হয়তো প্রায় সকলের ব্যাগ বোঝাই করেই পাঠ্য বই ক্যারি করতে হচ্ছে। অনেকের ক্ষেত্রে তো এরকমও হয় যে তার নিজের যে ভর, তার থেকে কিন্তু তার ব্যাগের ভরটা অনেক বেশি, তাই না? এরকম হয় কি না? হয়।
তাহলে অনেকেরই কিন্তু এখন এরকম ঘটছে যে ব্যাগ বোঝাই করে পাঠ্য বই আমরা সাথে করে নিয়ে যাচ্ছি, কিন্তু এই দিন খুব বেশি দূরে নয় যে আমাদের আর হয়তো এভাবে পাঠ্য বই ক্যারি করার জন্য এত বেশি বই আমাদের ক্যারি করার প্রয়োজন হবে না হয়তো। এটার কারণ কি? এই যে এই ডিভাইসটা, ইবুক ডিভাইস, এটা হচ্ছে এটার কারণ। এটার কারণ হচ্ছে ইবুক ডিভাইসে শিক্ষার্থীরা যে শুধু মানে এই যে এইটা ব্যবহার করে তারা কি করছে, বিভিন্ন তথ্য কিন্তু শুধুমাত্র একটা ডিভাইসের মধ্যে চিপেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বিভিন্ন বই আমরা কিন্তু চাইলেই ওর ভিতর থেকে ডাউনলোড করে নিতে পারছি, আমরা এইভাবে পড়ছি। ইবুক ডিভাইস, তো এখানে কি বলছে যে একটা ইবুক ডিভাইসে শিক্ষার্থীরা যে তার পাঠ্য বই রাখতে পারবে বিষয়টি তা নয়, বরং লাইব্রেরি কয়েক হাজার বই পর্যন্ত এখানে রাখা যেতে পারে। ছোট্ট একটা ডিভাইস। আমাদের যে শুধু এই যে ব্যাগের মধ্যে ক্যারি করে ভারী ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে, আমিও দেখি অনেক বাচ্চাদের দেখে কিন্তু আমারও অনেক মায়া লাগে যে এই ছোট বাচ্চাটা এতগুলা বই তারা ক্যারি করে নিয়ে যাচ্ছে, কত না তাদের কষ্ট হচ্ছে। তো এই যে বিষয়টা আছে, এইটা কিন্তু খুব দ্রুতই লাঘব হতে যাচ্ছে। এবং কি হচ্ছে, ইবুক ডিভাইস, এটা ব্যবহার করে আমরা হাজারো মানে যে বই সেটা আমরা চাইলে একটি ডিভাইস, ছোট্ট একটি ডিভাইসের মধ্যে রেখে দিতে পারি। ঠিক আছে, তাহলে শিক্ষাক্ষেত্রে আইসিটির যেই ব্যবহার, এটা যদি আমি আলোচনা করতে থাকি ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে থাকবে, কিন্তু এটার আসলে শেষ হবে না যে শিক্ষাক্ষেত্রে এটার ব্যবহার কত আছে। তো আমরা বুঝতেই পারছি যে শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহারটা মানে অপরিসীম, এটা বলে আসলে শেষ করার নয়। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আইসিটির ব্যবহার কি? বর্তমানে তো চিকিৎসার ক্ষেত্রে আইসিটির ব্যবহার মানে এটা আইসিটি না হলে মানে সম্ভবই না। বাস্তব কথা শোনো, বর্তমানে তুমি যদি কোনো ডক্টরের কাছে যাও, সবার আগে কি হবে, ডক্টর হয়তো আমাদের কিছু টেস্ট দিয়ে দিবেন। এই টেস্টগুলো কিসের মাধ্যমে করা হচ্ছে? এই আইসিটি ডিভাইসগুলো ব্যবহার করেই কিন্তু করা হচ্ছে। তো টেস্ট যদি সঠিকভাবে মানে না করা হয়, তাহলে কিন্তু আসলে অ্যাকুরেট আমাদের কোন সমস্যা হয়েছে এটা কিন্তু বোঝা সম্ভব না। আগে একটা যুগ ছিল যখন হয়তো আগেকার ডাক্তাররা তারা কি করতেন, তাদের হয়তো এই আইসিটির এই ডিভাইসগুলোর অপ্রতুলতার কারণেই তারা হয়তো নাড়ি টিপে বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তারা রোগ শনাক্ত করার চেষ্টা করতেন, কিন্তু তারা কখনোই মানে শতভাগ নিশ্চিত হতে পারতেন না যে এই পেশেন্টের এই রোগটি হয়েছে। কিন্তু বর্তমানে কিন্তু আইসিটির এই ডিভাইস ব্যবহার করে বিভিন্ন টেস্ট করে কিন্তু শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব যে এই পেশেন্টের এই রোগটি হয়েছে। এইটার কিসের কল্যাণে হয়েছে? এই আইসিটির ডিভাইসগুলোর ব্যবহারের কল্যাণে কিন্তু হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না। এই কথাটা কিন্তু একটু আগে আমি তোমাদের বললাম। এই যে এই কথাটাও একটু আগে বললাম যে আগে কারোর অসুখ হলে ডাক্তাররা রোগীর নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন। যেমন এই যে বললাম, নাড়ি টিপতেন, হ্যাঁ, বিভিন্নভাবে, অথবা সর্বোচ্চ একটা স্ট্যাথোস্কোপ থাকতো যেটা দিয়ে হয়তো আমাদের হার্ট রেট মেজার করতো। সেটা হার্ট রেট মেজার করে কিন্তু মানে একটা সিদ্ধান্তে উনি আসতেন। এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়। যেমন এই যে এক্স-রে, আধুনিক যন্ত্রপাতি, এক্স-রে করা হচ্ছে। ঠিক আছে, মানুষের শরীরের ভেতরে কিন্তু সব দেখা যাচ্ছে। আর চাইলেই একটা ছবি তুলছে আইসিটি ডিভাইস ব্যবহার করে, এক্স-রে কি হচ্ছে, শরীরে হাড়গোড় কোথায় কি অবস্থা আছে, আর ভেঙেছে কিনা না কিনা, এই যে বিষয়গুলো সব কিন্তু এক্স-রে ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আবার কি বুকের হয়তো অনেকের এক্স-রে করছে যে হয়তো কেউ কাশি দিচ্ছে, বুকে কফ জমে আছে কিনা। আমি তো বাইরে থেকে আমার ভেতরে কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না, হয়তো বুকের ভিতরে কফ জমে আছে। আগেকার মানে যারা ডাক্তার ছিলেন তারা হয়তো কফ, এইটা মানে কাশি কতদিন হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো শুনে তারা একটা সিদ্ধান্ত আসতেন যে হয়তো তার কফ জমা আছে। তাহলে এখন এই আইসিটির ব্যবহারের ফলে হয়তো বিষয়টি আর নেই। এখন কি হয়েছে যে নিশ্চিতভাবে তার বুকের ভিতরে কফ আছে কিংবা নাই, এই বিষয়টা দেখার জন্য কিন্তু আমরা এক্স-রে করে আমরা কি করতে পারি, ফুসফুসের একটা এক্স-রে করে আমরা জেনে নিতে পারি। তারপরে কি আছে, একই রকমভাবে এভাবে এমআরআই আছে, ইসিজি আছে, আল্ট্রাসোনোগ্রাফি আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের চিকিৎসাকে আরও বেশি মানে আরও বেশি এটাকে উন্নত করতে পেরেছি। এছাড়া শুধু তাই নয়, কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায় তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা
সম্ভব। এখন কিন্তু এরকম হয়েছে, প্রাইভেট হাসপাতালগুলো তুমি যখন যাচ্ছ কোনো হাসপাতালে তখন তোমার নাম ঠিকানা ফার্স্টে নিয়ে রাখছে, নাম ঠিকানা দিয়ে যে তোমার নাম এইটা, তোমার ঠিকানা এইটা, তোমার এই এই সমস্যাগুলো ছিল। পরবর্তীতে কি হয়, তুমি হয়তো অন্য একটি সমস্যার জন্য হয়তো 1 বছর পরে তুমি আবার হয়তো ওই প্রাইভেট হাসপাতালে যেতে চাও, তুমি যদি ওই নাম্বার থেকে ফোন দাও, এমনও কিন্তু ঘটে যে ফোনে কিন্তু তোমার এই নাম ডিটেল সবকিছু চলে যায়। তো ফোন রিসিভ করে কিন্তু বলেন যে মিস্টার অমুক, কিভাবে সাহায্য করতে পারি। তো এটা কেন ঘটে? কারণ তোমার সকল ডেটা কিন্তু অলরেডি তাদের কাছে আছে, এবং তারা কিন্তু জানে যে এর 1 বছর আগে তোমার এই সমস্যাটা হয়েছিল, তুমি সেখানে চিকিৎসা করিয়েছিলে, আবার পরবর্তী 1 বছর পরে আবার যখন তুমি আসবে সেখানে চিকিৎসা করবে, তোমার কিন্তু ফিজিক্যাল কন্ডিশন কেমন কি সকল ডেটা কিন্তু সেখানে রেখে দেওয়া সম্ভব। ঠিক আছে? তো চিকিৎসা ক্ষেত্রে দূর থেকে টেলিফোন ব্যবহার করেও আমরা স্বাস্থ্যসেবা নিতে পারি। হ্যাঁ, টেলিফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ আছে, আরোগ্য অ্যাপ আছে এরকম, যেটার মাধ্যমে আমরা চাইলে মানে মোবাইলে আমরা এইভাবে বিভিন্ন ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারি। হ্যাঁ, তো এই যে বিষয়টা আছে সেটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন, যেটা মূলত মোবাইলের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা গ্রহণ করছি, এটাকে বলছে অ্যাকচুয়ালি টেলিমেডিসিন। ঠিক আছে? তো নতুন একটা শব্দ আজকে আমরা শিখলাম, সেটা হচ্ছে কি টেলিমেডিসিন। আমরা এখানে দেখতে পাচ্ছি টেলিমেডিসিন। ঠিক আছে, ভেরি গুড। তো বিজ্ঞান এবং গবেষণা, এই ক্ষেত্রে আইসিটির ব্যবহার কত, এটা যদি আমি বলতে যাই, আসলে অল্প কথা এটা বলে শেষ করা কখনোই সম্ভব হবে না। সম্ভবত আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে। আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণার অনেক জটিল কাজ অনেক সহজেই করে ফেলতে পারছে। আমাদের দেশের বিজ্ঞানীরাও যখন পার্টের জিনোম মানে রিসার্চ করেছিল এবং জিনোম বের করেছিলেন, তখন তারা আইসিটির মাধ্যমেই করেছিলেন। এই যে আমরা ডক্টর মাকসুদুল আলম এবং তার যে দল আমরা দেখতে পাচ্ছি, এই তার দল নিয়েই কিন্তু মূলত উনি এই যে পার্টের যেই জিনোম, এই জিনোম উনি বের করেছিলেন। হ্যাঁ, জিনোম কোড যেটাকে ডিকোড করা বলে, সেটা কিন্তু উনি করেছিলেন। সম্প্রতি উনি ইন্তেকাল করেছেন, আমরা ওনার জন্য মাগফিরাত কামনা করি। যা হোক, কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার, এক্ষেত্রেও আইসিটির ব্যবহার আসলে অনেক আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমাদের দেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ, আমরা জানি, তাই না, যে আমাদের দেশ কিন্তু মূলত কৃষিভিত্তিক বা কৃষি নির্ভর একটি দেশ। আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশের খাদ্যে আমরা ধীরে ধীরে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছি। কেন হচ্ছি? আধুনিক উপায়ে চাষ করে। আইসিটি ব্যবহারের ফলে আমাদের দেশের চাষিরা কৃষিতে অনেক বেশি সুফল পাচ্ছে। ঠিক আছে? রেডিও টেলিভিশনে কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ইন্টারনেটে কৃষির উপর ওয়েবসাইট তৈরি হচ্ছে, এমনকি চাষিরা মোবাইল ফোনে কৃষি কল সেন্টারে ফোন করেও কৃষি সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। আবার ইন্টারনেট ব্যবহার করেও কৃষি নিয়ে বিভিন্ন সমস্যার সমাধানও কিন্তু আমাদের যারা কৃষকরা আছেন ওনারা পেয়ে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কৃষি তথ্য অফিস, এটা বাংলাদেশের সরকারি কৃষি পোর্টাল, এইটা ব্যবহার করে কিন্তু মানে অনেক এখানে তথ্য আমরা এখান থেকে পেতে পারি। ঠিক আছে? এরকম আমরা যদি এখানে যে সার্চ করি বা কৃষি তথ্য সার্ভিস, এই অথবা আমরা যদি এখানে কি লেখা আছে AIS, আমরা যদি AIS এভাবেও লিখে আমরা সার্চ করি, তাহলে আমরা এইভাবে আমরা একটা পোর্টাল পেয়ে যাব। এখান থেকে কিন্তু আমরা কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শও কিন্তু আমরা পেতে পারবো। ঠিক আছে? তাহলে এগুলো ব্যবহারের ফলেও কিন্তু ধীরে ধীরে আমরা কৃষিতে অনেক বেশি স্বয়ংসম্পন্ন হয়ে যাচ্ছি। এবার আসছি পরিবেশ আর আবহাওয়া। আমাদের দেশে একসময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত। 1970 সালে প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড়ে এই দেশে প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছিল। তোমরা এখানে তার একটি ছবি দেখতে পাচ্ছ, খুব বেদনাদায়ক একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে হয়তো একজন মানুষ, তার স্বজনের লাশ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা টেনে নিয়ে যাচ্ছে। হয়তো এটা হতে পারে তার খুবই নিকট কোনো স্বজন, তার লাশ এটা টেনে নিয়ে যাচ্ছে পাড়ের উদ্দেশ্যে। ঘূর্ণিঝড়ে হয়তো তার জীবন সংশয় হয়েছে বা জীবনের সমাপ্তি হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। 1970 সালে এই ঘটনাটা ঘটেছিল। 5 লক্ষাধিক মানুষ, আমরা মানে কল্পনাও করতে পারি না সংখ্যাটা আসলে কত। 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল একটি ঘূর্ণিঝড়ে। নিশ্চয়ই এটা আমাদের জন্য অনেক
দুঃখের একটি ব্যাপার। বাংলাদেশে এখন ঘূর্ণিঝড়ে আগের মতো এত বেশি মানুষ মারা যায় না। অনেক মানুষ মারা গিয়েছে 70 সালে, এত বেশি মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশের ঘূর্ণিঝড়ে মারা যাচ্ছে না। তার কারণ আইসিটির ব্যবহার করে অনেক আগে থেকেই আমরা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জেনে যাচ্ছি যে অমুক স্থানে ঘূর্ণিঝড় হতে যাচ্ছে, অমুক স্থানে কিন্তু সিডর বা এরকম আমরা নাম শুনেছি না, বড় বড় সব প্রলয়ঙ্কারী ঝড়ের, সে সকল ঝড়গুলো অমুক তারিখে আঘাত হানতে পারে, আমাদের এরকম বিপদ সংকেত দেওয়া হয়। তোমরা যারা এরকম সমুদ্রের কাছাকাছি থাকো তোমরা কিন্তু অনেকেই এই জিনিসগুলো সম্পর্কে জানো যে এভাবে কি হয়, বিপদ সংকেত দেওয়া হয়, এর ফলে আমাদের ওই জায়গা ছেড়ে আমাদের নিরাপদ স্থানে চলে আসতে হয় অথবা আশ্রয় কেন্দ্রে চলে যেতে হয়, যাতে করে আমরা আমাদের জীবন হারিয়ে না বসি। তো এটা কেন সম্ভব হয়েছে? সৃষ্টিকর্তার অশেষ রহমতে এটা সম্ভব হয়েছে এই কারণেই যে আমরা আইসিটির মূলত ডিভাইসগুলো ব্যবহার করে আমরা জানতে পারছি যে কবে নাগাদ আঘাত হানতে পারে, বা এই ধারণাটা আমরা আগে থেকে কিছুটা হলেও পেয়ে যাচ্ছি। একটা ধারণা করে আমরা নিরাপদ স্থানে আমরা চলে যেতে পারছি, যার জন্য কিন্তু ঘূর্ণিঝড়ের ফলে মানুষের এই যে জীবন চলে যাচ্ছে এই বিষয়টা কিন্তু এখন অনেক বেশি কমে গিয়েছে। তো আবার রেডিও টেলিভিশনে উপকূলের মানুষকে সতর্ক করে দেওয়া যাচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছে ইত্যাদি ইত্যাদি, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা অলরেডি করলাম যে কি কি বিষয়ে আইসিটির আসলে ব্যবহার কোন কোন ক্ষেত্রে আরও আছে। আমরা বিগত ক্লাসেও আলোচনা করেছি, আজকেও করলাম। নেক্সট ক্লাসে আবার আমরা আরও কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব হয়তো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এখন এসো, তোমাদের উদ্দেশ্যে এখন একটি একক কাজ আছে, তোমরা সকলে প্রস্তুতি গ্রহণ করো। নিশ্চয়ই তোমরা তোমাদের আইসিটি খাতাটি সাথে করে এনেছো, আইসিটি খাতাটি সবাই বের করে ফেলো। এখন এই পাঠে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে যে কয়টি তুমি কোনো না কোনোভাবে ব্যবহার করেছো, কোনো না কোনো ক্ষেত্রে তুমি ব্যবহার করেছো, সেইটার একটা তালিকা তোমরা তৈরি করে ফেলবে। ঠিক আছে, এই পাঠে আমি যে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম, যে যে ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা করলাম, সেগুলো অবশ্যই তোমরা তোমাদের কোনো না কোনো একটি তালিকা তোমরা তৈরি করে ফেলবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই তালিকাটি তৈরি করার জন্য আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এই তালিকাটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন তোমরা তোমাদের বাড়ির কাজটি বুঝে নিবে। তোমরা বাড়িতে কি করবে? শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার এই সম্পর্কে তোমরা একটি রচনা লিখে আনবে। শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার, ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে কি কি ধরনের ব্যবহার হতে পারে এর উপর ভিত্তি করে তোমরা বাসা থেকে সংক্ষেপে একটি প্রবন্ধ লিখে নিয়ে আসবে বা একটি রচনা লিখে আনবে। ঠিক আছে, আজকে কি কি নতুন শিখলাম? আজকে নতুন শিখলাম হচ্ছে ইবুক, টেলিমেডিসিন, এই দুটি শব্দ। তো এসো এখন আমরা আমাদের যেই সেশন ভিত্তিক পর্যালোচনা সেটি সেরে ফেলি। আমরা 3টি প্রশ্নের ভিত্তিতে আমাদের সেশনের পর্যালোচনা সারি। সেই 3টি প্রশ্ন কি কি? আজকের সেশনে কোন বিষয়টি তোমার ভিতরে নতুন ভাবনা সৃষ্টি করেছে? সেশনের কোন কাজের জন্য তুমি নিজেকে নিজে ধন্যবাদ জ্ঞাপন করতে চাও? এবং সেশন শেষে তোমার অনুভূতি কি? এই 3টি প্রশ্নের উপর ভিত্তি করে তুমি তোমার নিজের পর্যালোচনা সারবে। তারপরে তোমাদের যে ডায়েরি আছে বা তোমাদের যেই সিডাব্লিউ খাতাটি আছে সেই খাতাতে তোমরা এই জিনিসটি লিখে ফেলবে। ঠিক আছে, তো আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন? আইসিটি বই ও খাতা, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিনকরণ, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। এসো এখন আমরা আমাদের সেশন রিভিউ করে ফেলি। আজকে কি কি করলাম? শুরুতেই আমরা আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি। এরপরে শিক্ষা, চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার সম্পর্কে জেনেছি। এরপরে একক কাজ করেছি, বাড়ির কাজ আমরা বুঝে নিয়েছি। সব শেষে আমরা আত্মপর্যালোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এতটুকুই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।